রাধারমন বাবুর কাছে যাব। রাধারমন বাবু, আপনি শুনলেন তসলিমা নাসরিন আমাদের সঙ্গে রয়েছেন জি 24 ঘন্টায় এই মুহূর্তে। তিনি তার বক্তব্য তুলে ধরছেন 30 বছর তিনি বাংলাদেশের বাইরে রয়েছেন, কতটা যন্ত্রণা কতটা কষ্ট জড়িয়ে রয়েছে। আপনি ইতিমধ্যেই এই পুরো বিষয়ে সোচ্চার হয়েছেন রাধারমন বাবু, আমরা জানি। আজও কিন্তু বিচার প্রক্রিয়া বাংলাদেশে হলো না, মানবাধিকার লঙ্ঘন কতটা এই মুহূর্তে চিন্তা বাড়াচ্ছে আপনাদের রাধারমন বাবু? আমরা দেখতেই পারছি কি হচ্ছে। যেরকম চিটগং কোর্টে যখন ওখানকার কিছু আইনজীবী বর্গ ওরা নিজে বলছে কি যদি কেউ চিন্ময় কৃষ্ণ হয়ে দাঁড়াবে কোর্টে আমরা গণধুলাই করব। তো যখন এরকম স্টেটমেন্ট এরা যারা আছে এরা আইনজীবী আছে, এডুকেটেড লোক আছে, কিন্তু যখন ওরা বলছে ভাবে কথা তাহলে তো খুব আশ্চর্যের কথা। কেন কি কট্টরপন্থীরা আমরা দেখছি কি ওরা বলছে কি আমরা তলোয়ার নিয়ে শেষ করে দেব, কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ যখন আইনজীবীরা বলতে শুরু করে স্পেশালি কোর্টের ভেতরে দাঁড়িয়ে, তাহলে তার মানে হচ্ছে কি দেশ অনেক বড় সংকটে আছে। কেন কি আমরা জানি কি একটা সভ্য সমাজে যেটা আইন হয়ে যেটা বিচার পাবে ওটা সব থেকে বেসিক জিনিস। যদি ওখানে আঘাত করা হয়, যদি কেউ বিচার না পেতে পায়, যদি কারো হয়ে কেউ আইনজীবী লড়তে না পারে, তার মানে কি অনেক কিছু ভেঙে গেছে ও দেশে। কি ভেঙে গেছে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো বলে আপনার মনে হচ্ছে রাধারমন বাবু? যেরকম তসলিমা জি বলছিলেন কি আগে সবাই ভাবলো কি এটা স্টুডেন্ট মুভমেন্ট আছে, কিন্তু একটা স্টুডেন্ট মুভমেন্ট আফগানিস্তানও হয়েছিল, তালিবান মুভমেন্ট। তালিবান মানেই হচ্ছে স্টুডেন্ট। তো সবার এটাই এখন আশঙ্কা লাগছে কি বাংলাদেশ আফগানিস্তান পথে হাঁটছে। যদি ওটা হয় তাহলে এটা খুব দুঃখের কথা হবে। আমরা জানি কি বাংলাদেশ আর ভারতের একদম যেরকম মা বাচ্চাকে নিজে কোখে রাখে, ভারত যদি আপনি মানচিত্র দেখবেন বাংলাদেশ ভারতের কোখের মতন ভারত রেখেছে। এত ভালো সম্বন্ধ ছিল, সব কিছু ভালো ছিল, সব থেকে ক্লোজেস্ট নেবার। কিন্তু এরকম আমরা দেখছি কি কি স্টেটমেন্ট আসছে ওখান থেকে। এটা যদি হয় তাহলে দুটো দেশের জন্যই খুব খারাপ হবে। কি প্রত্যাশা করছেন, ভারত সরকারের কাছে কি অনুরোধ করছেন? আমরা দেখছি কি পুরো বিশ্ব, গোটা বিশ্ব বলছে চিন্ময় কৃষ্ণ প্রভু ন্যায় পাক। আমরা দেখলাম কি ব্রিটেনে 3টে মেম্বার অফ পার্লামেন্ট ওরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে চিন্তা প্রকাশ করেছে ওদের পার্লামেন্টে, আর এটা আশা করেছে কি বাংলাদেশ গভর্নমেন্ট সুনিশ্চিত করবে কি উনি বিচার পাক। আমেরিকা থেকেও যারা পলিটিশিয়ানসরা আছে ওরাও বলছে। আমরা দেখলাম কি কিছুদিন আগে আমাদের ফরেন সেক্রেটারি উনিও গেছিলেন ওখানে, উনিও বলেছেন কি কনসার্ন এক্সপ্রেস করেছেন। কিন্তু যে দেশ করবে ওটা তো হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা দেখলাম কি যিনি মিস্টার ঘোষ, আমি প্রথম মিস্টার ঘোষকে আইনজীবীকে ওনাকে ধন্যবাদ জানাবো আর সাধুবাদ জানাবো কি উনি এত থ্রেটের পরেও উনি ঢাকা থেকে সুপ্রিম কোর্ট থেকে চিটগং এসে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য উনি দাঁড়িয়েছেন। কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপারের জন্য কি কেন কি চিটগং কোর্টে কোনো ওখানকার লোকাল ওকিল ছিল না, সেই জন্য কেসটা শুনানিটা পোস্টপোন করা দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এই ঘটনায় বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে না বাংলাদেশের অন্যান্য সংখ্যালঘুদের উপরেও আক্রমণ চলছে রাধারমন বাবু? না না না, গোটা সংখ্যালঘু ওরা আতঙ্কিত রয়েছে। আমরা জানি কি হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান, শিখ, জৈন কমিউনিটি যারাও আছে ওদের উপরে আক্রমণ হচ্ছে। কিছুদিন আগে বুদ্ধিস্ট কমিউনিটি আছে একটা ট্রাইবাল, ওখানে আমরা দেখেছি কি কত বড় হামলা হয়েছিল, ওদের বাড়ি ঘর সব নষ্ট করা হয়েছিল, একজন মারাও গেছিলেন। তো এটা যে অ্যাটাক আছে পুরো বাংলাদেশের মাইনরিটিজ উপরে হচ্ছে, আমরা এটাই আশা করি কি তাড়াতাড়ি এটা বিরাম হবে। আর স্পেশালি যখন আমরা দেখি কি যারা কট্টরপন্থীরা আছে ওরা ওপেনলি থ্রেট দিচ্ছে, বলছে কি ইসকন ক্যান্সার এটা কেটে বার করে দিতে হবে আর ধর্মান্তরণ করে, এরকম যখন ওপেনলি কথা বলা হয়
তখন লক্ষ লক্ষ লোক এদেরকে ফলো করে আর একটা খুব ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যায়। আমরা এটাই আশা করব কি যারা কট্টরপন্থী এরকম কথা বলছে ওদেরকে ফার্স্ট ডিটেইন করা হবে, ওদের বিরুদ্ধে কানুনি ব্যবস্থা নিতে হবে। বাবু ধন্যবাদ। আমাদের সঙ্গে তসলিমা নাসরিন রয়েছেন এবং তসলিমাদি যে কথা বলছেন যে এ বাংলাদেশ আমার নয়, এ দৃশ্য দেখতে চাইনি এবং তারই সঙ্গে আসলে এই আন্দোলন অর্থাৎ 5ই আগস্ট যে অভ্যুত্থান, যে পরিবর্তন দেখা গেছিল তার পেছনে যে অন্য কোনো অভিসন্ধি ছিল, এই মৌলবাদের কথা তসলিমাদি বলছেন। এই প্রসঙ্গে সহমত জানাচ্ছেন কিনা আমাদের অন্যান্য অতিথিদের কাছেও আসবো। সজল্লা, দেখুন, আমি আপনাকে একটা কথা বলি যে তসলিমাদি যেটা বলেছেন সেটা একেবারেই ঠিক, যে বাংলাদেশ যেখানটা যে জায়গায় ছিল আজকে নিশ্চয়ই সেই জায়গায় নেই। কিন্তু আমি আপনাদের বলি যে ছাত্র আন্দোলন বলে যে আন্দোলনটা হয়েছিল, যেটাকে আমরা সবাই ভেবেছিলাম যে দীর্ঘদিনের স্বৈরতন্ত্রের হয়তো অবসান ঘটানো হবে এই আন্দোলনের মধ্যে দিয়ে, কিন্তু আমরা আলটিমেটলি দেখলাম যে এটা আসলে ছাত্র আন্দোলনের মুখোশ পড়ে এর ভেতরে হিংস্র পশুরা তাদের সাম্প্রদায়িক সমস্ত রুটি শাখার যা যা করার দেশটাকে দখল করার জন্য করলো। দেখুন, আজ থেকে মাত্র 50 বছর আগে, মানে আজকে হচ্ছে 12 তারিখ, হ্যাঁ, 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এখন সে স্বাধীনতাকে ওরা মানে না আমি বলতে পারবো না, কিন্তু এই 50-52 বছর 51 বছরে একটা জনগোষ্ঠী প্রায় হিন্দুরা ওখানে ছিলেন প্রায় 27-28%, সেটা আজকে 8%-এর নিচে চলে এসছে। এই যে নিচে চলে আসাটা, এই যে ধর্মান্তকরণ, এই যে দেশ থেকে বেরিয়ে যেতে হবে, এই যে স্লোগান, কত ভয়ঙ্কর স্লোগান যে ভারত যাদের মামার বাড়ি, ওরা এটাও ভুলে যাচ্ছে। আমরাও যদি এখানে এই রাজ্যে এই দেশে যদি এবার এমন স্লোগানটা উঠতে থাকে সেটা কিন্তু তাদের জন্য বিপজ্জনক। কারণ সজলদা একটুখানি আটকাচ্ছি, তাদের জন্য কিন্তু বিপজ্জনক যদি এই স্লোগান ওঠে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? তসলিমাদি, ওপার বাংলায় অত্যাচারিত হিন্দু সহ সংখ্যালঘুরা, এটা আপনাকে কতটা আঘাত করছে? এটা তো খুবই আঘাত করছে। আসলে হিন্দুদের উপর অত্যাচার তো এই প্রথম নয়, আগেও হয়েছে, সব সরকারের আমলেই হয়েছে। এমনকি যে সরকারকে আমরা প্রগতিশীল সরকার ভাবতাম, হাসিনার আমলেও হয়েছে, হিন্দুরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল তখনও। এখন সেটা খুব প্রকাশ্যে হচ্ছে। এখন যেভাবে হিন্দুদের বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে বা হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, তারা হিন্দু শূন্য করতে চায় দেশকে, এমন প্রকাশ্যেই তারা বলছে। এমনকি যারা লেখাপড়া জানা মানুষ তারাও বলছে যে হিন্দুদের হত্যা করলে তারা বেহেশতে যাবে। তো আসলে এটা কেন মানুষ ভাবছে এতকাল ধরে? এমনকি হাসিনাও যে এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, কোথায় আমরা যখন ছিলাম দেশে, আমি যখন ছিলাম দেশে, তখন পাড়ায় পাড়ায় গান বাজনার অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, রবীন্দ্র নজরুলের জন্মোৎসব পালন করা হতো, নানা রকম নৃত্যনাট্য হতো, গান বাজনা হতো। সেসব বন্ধ হয়ে গেছে। এখন হয়েছে ওয়াজ মাহফিলের সময়। দীর্ঘকাল ধরে, অন্তত 20-25 বছর ধরে ওয়াজ মাহফিল হয়ে আসছে, যেখানে এই মৌলবী মোল্লা এরা ধর্ম সম্পর্কে বলে। আসলে ধর্ম সম্পর্কে বলার নামে এরা আসলে মগজ ধোলাই করে যুব সমাজের। সেখানে ওদেরকে সাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলার জন্য যা যা করতে হয় তাই করে। নারী বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী এই মৌলবী মোল্লা হুজুর এরা শহরে, বন্দরে, নগরে, গ্রামে, গঞ্জে সবখানে এরা তারা জলসা বসাচ্ছে এবং যুব সমাজ আসছে এবং তাদের এভাবেই মগজ ধোলাই হচ্ছে। আগে এত সাম্প্রদায়িক ছিল না, এত হিন্দু বিদ্বেষ, এত নারী বিদ্বেষ ছিল না মানুষ। এখন এই ওয়াজ মাহফিল এবং মসজিদ মাদ্রাসা অপ্রয়োজনে এই সরকার, শুধু যে সরকারই এসেছে সব সরকারই
নিজেদের ক্ষমতায় থাকার জন্য ধর্মকে ব্যবহার করেছে। তসলিমাদি, আবার একটুখানি আটকাচ্ছি, আপনার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া নেব, আপনার কাছেই আসবো, প্লিজ কিছু মনে করবেন না, একটুখানি আটকাচ্ছি। শুভময়দা, খুব গুরুত্বপূর্ণ কথা তসলিমাদি যেটা উল্লেখ করলেন, মগজ ধোলাই করা হচ্ছে, ধর্মান্ধ করা হচ্ছে এবং তারই সঙ্গে কিন্তু হিন্দু বিদ্বেষী ভাবধারা, এই কথাগুলো সামনে আসছে। এত দিন ধরে হয়ে চললো, কেউ টের পেল না। শুভময়দা, শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পূবে, ওরা একটি করে পালক ফেলে আসবে শাপলা পুকুরে, শীতলাক্ষায় বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র শোনো আমি ফিরব, শোনো শালবন বিহার মহাস্থানগড়, সীতাকু পাহাড় আমি ফিরব, যদি মানুষ হয়ে না পারি পাখি হয়েও ফিরবো একদিন। কার লেখা কবিতা বলার জন্য কোনো পুরস্কার নেই, কিন্তু আমরা ফিরবই। এবং কোনখান থেকে আমাদের ফেরার রাস্তাটা বন্ধ হয়েছে শিলাদিত্য? মনে আছে পশ্চিমবঙ্গে সেই দিন যেদিন আমার প্রিয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর এই কলকাতা ছেড়ে চলে যেতে হলো কবিকে? আজকে শুধু বাংলাদেশ কেন, এই জায়গাটাকে আমরা তৈরি করেছি বহু বছর ধরে। এবং আজকে তো শুধু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে মৌলবাদীদের যে দাপট, যে আলোচনা আমরা শিলাদিত্য গতকালও করছিলাম, যে রাজনৈতিক যে মৌলবাদ, ধর্মীয় যে মৌলবাদ, এই মৌলবাদ আমাদের ঘিরে ধরেছে। প্রশ্ন হচ্ছে আমরা কবে ফিরতে পারবো? আজকে সেই জন্যেই আমাদের কবি তার নিজের দেশে, তার পাশের দেশে থাকতে পারেন না, আর সেই জন্যেই মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান। সবচেয়ে বিপদের বিষয় কোনখানে জানেন? রাজনৈতিক নেতা যাদের ডিগ্রি খুঁজে পাওয়া যায় না, সেই ধরনের নেতারা যখন ধর্মান্ধতা দেখান তখন খুব একটা অসুবিধা হয় না, হতেই পারে তারা তো প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন। কিন্তু ম্যাট্রিকুলেশনে 37,000-এর মধ্যে 16 র্যাঙ্ক করা, আমেরিকায় গিয়ে পড়ানো মানুষটা যখন নিজের দেশে ফিরে ধর্মতন্ত্রের কথা বলেন, যখন ধর্মতন্ত্রকে প্রশ্রয় দেন, তখন গতকাল যে কথা বলেছি আবার আজকেও সে কথা বলি, যে কবে ফিরবো নিজের দেশে, কবে মৌলবাদের বিরুদ্ধে সত্যি জিততে পারবো, সে কিন্তু আদৌ জানেন। শুভময়দার এই প্রসঙ্গ ধরেই বলছি, অন্যান্য অতিথিদের কাছে আসার আগে শুভময়দা, আপনি কার্যত খেদের সুরে যে কথা বললেন, যে কবিকে চলে যেতে হয়েছিল কলকাতা থেকে, অর্থাৎ সেই তসলিমা নাসরিন আমাদের সঙ্গে আজকে এই পুরো বিষয় নিয়ে একেবারে অকপটভাবে রয়েছেন জনগণমনতে। আরো কথা জানবো, আরো আলোচনায় ফেরত আসবো, সঙ্গে থাকুন, একটা বিরতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।